গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে আসা জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, 2026 সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জামাতের আমির আরও বলেছেন, আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নাই। জামায়াতে ইসলামের বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতের সমালোচনা করে তিনি আরও বলছেন, তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি আমার কর্মেই হবে আমার বেহেশত, আমার কর্মের মধ্যে দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটা পথ তৈরি হবে। জামাতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? এমনটা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি আইন শৃঙ্খলা, নির্বাচন ও ভবিষ্যৎ। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমার সাথে আজ আলোচক হিসেবে যুক্ত হয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী। তিনি আমার সাথে যুক্ত আছেন স্টুডিওতে। আমার সাথে যুক্ত হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসিরউদ্দিন আহমদ, নিরাপত্তা বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেমনটা বলছিলাম যে দুটি রাজনৈতিক দল একটা মুখোমুখি অবস্থানে আছে এবং জামাতের যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, যে নিউজটি পড়লাম, এটি দাবিতে এখন আমরা জানি যে পল্টনে এক ধরনের তাদের সমাবেশ চলছে। এটি নিয়ে কথা বলবো, অবশ্যই এটি নিয়ে কথা বলবো। তার আগে আমি একটি ছোট্ট আরও একটি নিউজ পড়তে চাই। সেটা হলো যে রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ে ডিএমপির একটা জরুরি ব্রিফিংয়ের কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। সেখানে বলা হচ্ছে, এটি 2025 নভেম্বরের 11 তারিখের এই প্রতিবেদনটি। সেখানে বলা হচ্ছে, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি শঙ্কাজনক রূপ ধারণ করেছে। বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। পাশাপাশি রাজধানীর কিছু বাসে আগুন দেয়া হয়েছে। এই ঘটনার ফলে নগরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন যে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ বা অস্থিতিশীল রূপ নিতে পারে, এমনটা আশঙ্কা করছে সাধারণ মানুষ। আমি আজকে আলোচনাটা শুরু করতে চাই ডক্টর নাসিরউদ্দিন আহমদ আপনাকে দিয়ে। নিরাপত্তার যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ ঠিক এই মুহূর্তে উদ্বেগ কিংবা আতঙ্কের মধ্যে রয়েছে, আপনি কতটুকু আতঙ্কিত বোধ করছেন কিংবা আপনি কতটুকু ভাবছেন যে এই পরিস্থিতি খুব বেশি দিন চলবে না, ঠিক হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক সহ সুপ্রিয় দর্শক শ্রোতাদের অনেক শুভেচ্ছা। আতঙ্ক আসলে বাংলাদেশে এই মুহূর্তে যেটা বিরাজ করছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যদি এই সমসাময়িক পত্রপত্রিকাগুলো খুলেন তাহলে দেখবেন যে খুব একেবারে, যদিও এটা মর্মস্পর্শী, তবুও একটা ঐতিহাসিক স্টেটমেন্টের মতো এসছে। আমরা আগে যেরকম শুনেছি এলেন, দেখলেন, জয় করলেন, ওরকমভাবে আজকে সংবাদপত্রে সংবাদ শিরোনাম হয়েছে, এলেন, গুলি করলেন, হত্যা করলেন, চলে গেলেন। এটা হলো একেবারে বাস্তব একটা বাংলাদেশের প্রচ্ছদ চিত্র আজকে, অ্যাজ অন টুডে। এর পাশাপাশি আপনি যদি বলেন, তাহলে আমরা যেই স্বপ্ন বুনেছিলাম 5ই আগস্টের পরে যে সারা বাংলাদেশে আমরা একটা স্বস্তি পাবো, আমাদের দুঃসময় কেটে যাবে, আমরা সুশাসন পাবো, একটা সুস্থ রাজনীতির দিকে দেশটা ধাবিত হবে, এবং যে একটা আশীর্বাদ হয়ে এসেছিল যে সেনাবাহিনী বলছে যে আমরা ক্ষমতা নিতে চাই না, আমরা ব্যারাকে ফিরে যেতে চাই, আপনারা নির্বাচন করেন, আপনারা রাজনৈতিকভাবে সমাধান করেন, আপনারা নির্বাচনের ডিউটি করে আমরা চলে যেতে চাই। এই যে প্রথম 4 দিন তো কোনো সরকারই ছিল না বাংলাদেশে, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। একটা সেনাবাহিনীর সুযোগ ছিল তখন কিন্তু অনেক কিছু করার, সেই সুযোগ সেনাবাহিনী নেয়নি। তো এটা একটা আশীর্বাদ হিসেবে ছিল, মানুষের মধ্যে একটা ঐক্য ছিল, সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল যে এবার দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে যদি সংবিধানের পরিবর্তন প্রয়োজন হতো সেটাও করা সম্ভব ছিল, সেখানে যদি কোনো আমূল পরিবর্তন একটা অর্ডিন্যান্সের মাধ্যমে করার প্রয়োজন ছিল সেটাও করা সম্ভব ছিল, কারণ প্রেসিডেন্ট অলরেডি সেটা করেছেন। এরকম না যে একেবারে শূন্যতা তৈরি হয়েছে, প্রেসিডেন্টও নাই দেশের মধ্যে।
একটা যে সাধারণত কি হয় বিপ্লবের পরে দেখা যায় যে প্রেসিডেন্ট সহ সর্বোচ্চ ক্ষমতা সবাইকে মেরে ফেলা হয় অথবা সবাই সরে যায় একসাথে, তখন একটা বিপ্লবী সরকার হয়, তখন সংবিধান স্থগিত হয়ে যায়, মানবাধিকার লঙ্ঘিত হয় এবং অনেক কিছুই তখন করা সম্ভব হয়। কিন্তু আমাদের 24-এর প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন। এখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, যদিও উনি বিতর্কিত কি বিতর্কিত নয় সেটা হলো পরের প্রশ্ন। সাংবিধানিক প্রশ্নে একটা অর্ডিন্যান্স জারি করার মতো একটা কর্তৃপক্ষ ছিল, একটা বিচার ব্যবস্থা ছিল। প্রধান বিচারপতি পালিয়ে গেল এবং অনেক বিচারপতি ইস্তফা দিল অথবা চলে গেল, তারপরও একটা বিচার ব্যবস্থা ছিল, হাইকোর্ট ছিল, সুপ্রিম কোর্ট ছিল, সুতরাং অর্ডিন্যান্স দেওয়া সম্ভব ছিল, মানুষের মধ্যে একটা ঐক্য ছিল। কিন্তু আজকের দুঃসময়ে আমরা দেখলাম কি দুইটা দল দুই ভাগে বিভক্ত হয়ে একদল রাজনীতির একটা রূপ ধারণ করেছে, আরেক দল আরেকটা রূপ ধারণ করেছে এবং এর ফলে কি হয় সংঘাত অনিবার্য হয়ে ওঠে। সংঘাত অনিবার্য হয় দুটি দল বা একাধিক দল যখন ভিন্ন মতে ভিন্ন দিকে যাত্রা করে, তখন দেখা যায় যে মাঝখান থেকে তো লাভবান আরো একটা গোষ্ঠী হয়। এটি কি আসলে বাংলাদেশের রাজনীতিতে কোনো সুফল ফেলবে? মানে আমরা যেটা আশঙ্কা করি, যেটা ভয় করি, এই আতঙ্কের কথা বলছি আমরা, জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে, বাসে আগুন দেয়া হচ্ছে কিংবা ককটেল বিস্ফোরণ হচ্ছে, সেখানে হয়তো বা আমরা প্রাণহানি হতে পারে, এটা আমরা আশঙ্কা যেমন করছি, সেই সাথে ফ্যাসিস্টের যে পুনরায় ফিরে আসা, সেই আশঙ্কাটা কেউ বাদ দেওয়া যায়? সেই আতঙ্ক সেটা তো অবশ্যই দেওয়া যায় না, কারণ যারা সুযোগ সন্ধানী তারা তো আসলে এই সুযোগগুলোই খুঁজে। বিশেষ করে নভেম্বর মাস তো বাংলাদেশের জন্য একটা অভিশপ্ত মাস। অভিশপ্ত মাস কি জন্য? আপনি দেখেন 3রা নভেম্বর কি হয়েছিল জেলখানায়। বাংলাদেশের জেলখানাও নিরাপদ না। আর কেউ কেউ যদি বলে যে তারেক জিয়া কেন ফেরত আসে না, এসে কেন মামলা ফেস করে না, বা শেখ হাসিনা কেন ফেরত আসে না, মামলা ফেস করে না, আমাদের ইতিহাস বলে যে কোথায় সে থাকবে, কোথাও সে নিরাপদ না বাংলাদেশের মানুষ। 1 2 নম্বর 7ই নভেম্বরের কথা যদি বলেন, 7ই নভেম্বরে তো একেবারে ত্রিপক্ষের একটা সংঘাত লেগে গিয়েছিল, তাতে লাভবান হতো কে? তৃতীয় পক্ষ লাভবান হতো। তো এইভাবে আমরা যদি বলি, এবং আপনার প্রলয়ঙ্কারী ঝড়গুলো হয়েছিল ম্যাক্সিমাম হলো নভেম্বর মাসে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের এখন সবচেয়ে বেশি সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু আমরা মানব সৃষ্ট দুর্যোগের জন্য এখন দেখা যাচ্ছে যে অস্থির হয়ে আছি আমরা। আজকে রাস্তায় আবার কেন বাস পোড়া আমাদেরকে দেখতে হবে? সে বাস পোড়ার রাজনীতি কি আমরা এখনো তাহলে জবরদস্তি টানতে পারলাম না? মানে আমরা শেষ করতে পারলাম না। তাহলে আমরা কেন 1400 মানুষের আত্মত্যাগ কি তাহলে বৃথা গেল? অবশ্যই আমরা 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 এই আলোচনাটিতে ফিরবো আবার নিশ্চয়ই। আমি একটু নূর খানের কাছে আলোচনায় চলে যেতে চাই। ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, সতর্ক পুলিশ। রাজধানীতে বাস পোড়ানো হয়েছে 3টি, 7 জায়গায় 10টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ট্রাইব্যুনাল সহ বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে রাজধানীর প্রবেশ পথে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা। মানে এক ধরনের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে ঢাকা শহরকে, এমনটাই বোঝানো হচ্ছে। এই যে রাজধানীতে বাস পোড়ানো হচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ হচ্ছে, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতির দিকে যাচ্ছে, এগুলো কিসের আলামত বলে আপনার মনে হয় নূর খান? দেখেন, গত 48 ঘন্টায় যে ঘটনাগুলি ঘটেছে, আমি খুব বেশি এই ঘটনাকে গুরুত্ব দিতে চাই না, তবে আমি শঙ্কিত এই কারণে যে যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক অস্থিরতা থাকবে, সমাজে অস্থিরতা থাকবে, এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্য দিয়ে ছোট্ট একটা স্পুলিংয়ের মতো ঘটনা কিন্তু গ্রাস করে ফেলতে পারে। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে দীর্ঘ যবনিকাপাতের পর নতুন করে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, কিন্তু যে মাত্রায় ঘটছে সেখানে মানে শঙ্কিত হওয়ার মতো কিছু নাই, যদি কিনা আমাদের রাজনীতিতে মুখোমুখি অবস্থান বড় সংগঠনগুলি না থাকে। এখানে আমাদের মনে রাখতে হবে যে 5ই আগস্টে আমরা অনেকে মনে করছি এটা বিপ্লব, অনেকে মনে করছি গণ অভ্যুত্থান। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা গণ অভ্যুত্থান ছিল। বিপ্লব হওয়ার জন্য যে বিপ্লবী শক্তি দরকার, যে রাজনৈতিক শক্তি দরকার, সেটা ইসলামী বিপ্লব বলেন আর সমাজতান্ত্রিক বিপ্লব বলেন, তার একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আছে। সেই জায়গায় তো আমাদের ছিল না 5ই আগস্ট। 5ই আগস্টে মানুষের ভিতরে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল, বর্বরতার 15 বছর কাটিয়ে একটা সুযোগ এসছে। ছাত্ররা যখন মুভমেন্ট তৈরি করার চেষ্টা করেছে, সাধারণ মানুষ সেই আন্দোলনকে অনেক বেগবান করে মানে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তারপরে যে 72 ঘন্টা বলেন বা
কম বেশি এরকম সময় সরকার ছিল না, এবং তারপরেও সরকার গঠনের পরে যে দুর্বলতার দিকগুলো আমাদের সামনে এসছে, তাতে আমরা যে তারপরও সুশৃঙ্খলভাবে এই জিনিসগুলি মোকাবেলা করে আজ পর্যন্ত এই জায়গায় এসছি, এটা বিরাট অর্জন। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে নির্বাচনের আগে প্রাক্কালে যেই মুখোমুখি অবস্থান, এই অবস্থান থেকে যদি রাজনৈতিক দলগুলো সমঝোতা না করতে পারে, তারা যদি এই রেষারেষি বা মুখোমুখি অবস্থান ধরে রাখতে চায়, তাহলে কিন্তু আগামীতে সমূহ বিপদের আশঙ্কা আছে। প্রথম হচ্ছে, আপনি মানেন আর না মানেন, কিছু তো আইনি ব্যাখ্যা, নানান টাইপের ব্যাখ্যা আছে সরকারকে কেন্দ্র করে, এক। 2 নম্বর হচ্ছে, গত 15 বছর স্বৈরাচার যে ধরনের দমন পীড়ন নির্যাতন করেছেন, 15 বছর এবং সর্বশেষ জুলাইয়ের মাস থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত, এইটি আমাদের দেশের মানে আমাদের এই যে 50, 60, 70 বছর আমাদের বয়স, এই বয়সে আমরা 71-এর মুক্তিযুদ্ধের বাদে, সেটা ছিল একটা যুদ্ধ, এর বাইরে কিন্তু আমরা এই ধরনের পরিস্থিতি ফেস করিনি, দেখিও নাই। এবং দেখেন, এইটা নিয়ে যখন একটা বিচার কার্যক্রম শুরু হয়েছে, গুম খুন, এটা নিয়ে যখন বিচার কার্যক্রম শুরু হয়েছে, তখন আমি আশাবাদী এবং সেইখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন পর্যন্ত বিচারে বাধাগ্রস্ত করছে, এটা মনে করার কোনো কারণ নেই, আমি বিশ্বাস করি না। কারণ আমি কল্পনাও করতে পারিনি যে এই পর্যন্ত আমরা আসতে পারবো, যে পর্যন্ত আমরা এসেছি বিচারের ক্ষেত্রে। দেখেন, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে কিভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, কিভাবে মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এটা তো এস্টাবলিশড। তারপর 15 বছর কিভাবে গুম খুন করেছে, সেটাও মোটামুটি আমরা একটা স্পষ্ট ধারণা পাচ্ছি। এবং সেটার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে অনেক সামরিক বেসামরিক কর্মকর্তারা, পুলিশের কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে আটক হয়েছেন। এবং এই জায়গাটিতে আমাদের খুব সতর্ক থাকতে হবে, যাতে আমাদের এই বিচার কার্যক্রমটা সুষ্ঠু হয়, ন্যায্যতা পায়। আমরা যেন কোনো অবস্থাতে অন্যায্য কিছু এখান থেকে তাড়াহুড়া করে হাসিল করতে না চাই। কারণ আমাদের মনে রাখতে হবে যে গত 15 বছরের যে নিষ্ঠুর শাসন, যে বর্বরতা, যে স্বৈরাচারী লেবাস, এবং তারা যেভাবে ফ্যাসিজমকে স্টাবলিশ করতে চেষ্টা করেছিল, এবং তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, আপনি চিন্তা করতে পারেন, প্রথম ক্রসফায়ার দেখলাম, তারপর দেখলাম নতুন আবিষ্কার গুম, এবং গুমটা সমাজের ভিতরে এত বেশি ভয়ার্ত পরিবেশ তৈরি করে দিয়েছে যে খুন হলে তো লাশ পাচ্ছি, তার দাফন হচ্ছে, তারপর কিছুদিন পর আমরা ভুলে যাচ্ছি। কিন্তু গুমের ক্ষেত্রে পরিবার, সমাজ সবাই চেয়ে থাকে যে কখন ওই ছেলেটি ফিরবে, বা তার বাবা ফিরবে, বা তার ভাই ফিরবে। এটা এমন একটা অবস্থার মধ্যে আমাদের ঠেলে দিয়েছে যে আমরা হাত পাও বাঁধা, মুখ বাঁধা, কোনো কথা বলতে পারছি না, এরকম একটা ব্যাপার। এবং আজকের ইয়েতে আরেকটা জিনিস আমি শুধু, যদিও এটা প্রাসঙ্গিক না, তারপর আমি বলে রাখি, সেটা হচ্ছে গুমের ক্ষেত্রে আমরা দেখলাম, ম্যাপিং করে যখন দেখলাম যে 11 সাল থেকে পরবর্তী সময়কালে অনেক ডেড বডি, বুলেটবিদ্ধ ডেড বডি যেমন রাস্তাঘাটে পাওয়া গেছে, তেমনি আপনার সিমেন্টের বস্তা দিয়ে বেঁধে নদীতে ফেলা হয়েছে, এবং কয়েকটা স্পেশাল জায়গায় তাদেরকে মানে ভেসে উঠেছে। বিশেষ করে আপনার মুন্সিগঞ্জ এলাকায় হয়তো শতকরা 5টা লাশ ভেসছে, 95টা ভেসে গেছে, 5টা লাশ হয়তো ভেসে উঠেছে। ক্রসফায়ার গুমের ভিকটিমদের। এবং তাদেরকে কিন্তু একটি একাধিক নির্দিষ্ট কবরস্থানে কবরস্থ করা হয়েছে। আজকে যদি আমরা এই ন্যায্যতা, বিচারটা ন্যায্যভাবে করতে পারি, তাহলে আমাদের যে একটা দায়িত্ব হচ্ছে যে আমরা কিন্তু জানি না ওরা কারা, লাশ কিন্তু আনআইডেন্টিফাইড। আমরা ইনফরমেশন যা পাচ্ছি নানান ভিকটিম এবং অপরাধীদের কাছ থেকে, তাতে স্পষ্টত একটা নির্দেশনা পাচ্ছি যে এই লাশগুলো নদীতে ফেলা হয়েছিল, তার কিছু লাশ মানে ভেসে আটকে গেছে এবং সেগুলি কবরস্থ করা হয়েছে। এমন লাশ ফুলে ফেপে এমন একটা অবস্থা হয়েছে, এইটা চিহ্নিত করা তাদের আত্মীয় স্বজনের পক্ষে সম্ভব ছিল না, এবং তখন ডিএনএর বিষয়টাও কেউ চিন্তা করেনি। আজকে সময় এসছে এই ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য, একটা ন্যায্য বিচার করার জন্য।
এই লাশগুলিকে চিহ্নিত করা থ্রু ডিএনএ টেস্ট। এখানে আমাদের 250 থেকে 300, আমাদের জানা মতে আমাদের কাছে যা তথ্য এসছে, আনুমানিক 250 থেকে 300 মানুষ এখন পর্যন্ত ফিরে আসেনি। অন্যান্যগুলি ফয়সালা হয়ে গেছে, ফিরে এসছে, কেউ মারা গেছে, আইডেন্টিফাই হয়েছে যে এই লোকটিকে ধরার পরে মেরে ফেলছে। 250 থেকে 300 জন মানুষ যারা ভিকটিম, যাদের কোনো ট্রেস নাই। এখন এই যে যারা ভেসে গেছে, এদের ভিতরে কিছু না কিছু অংশ কিন্তু ওই যে ট্রেসলেস এর থাকতে পারে, থাকার সম্ভাবনা খুব প্রবল। কারণ আমরা সুরতাহাল রিপোর্টে দেখেছি বুলেটের চিহ্নের কথা বলা হচ্ছে, হাত পা বেঁধে যেভাবে ফেলানো হয়েছে, বিভিন্ন সম্ভাব্য অপরাধীদের কেউ কেউ কিন্তু এটা স্বীকারও করেছে। তো সেইটার সাথে সিমিলারিটি আমরা দেখেছি। আমার মনে হয় রাষ্ট্রের দায়িত্ব হবে এই কবরস্থানগুলি চিহ্নিত করে সেখানে এই ভিকটিম পরিবারের ডিএনএ সাথে স্যাম্পলিং এর মাধ্যমে শনাক্তকরণের বড় কাজ করা, তাহলে একটা ন্যায্য বিচার পাবো, সুষ্ঠু বিচার পাবো। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখছি মিস্টার এক্স কে অমুক টিম উঠিয়ে নিয়েছে, সেই টিম আমরা শনাক্ত করতে পারছি, কিন্তু তারপরের আর কিছু পাচ্ছি না। এখন এই লাশগুলি যদি শনাক্ত হয়ে যায়, তখন দেখা যাবে যে এই মামলাটি, এই অপরাধটি চিহ্নিত করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স আমরা পেয়ে যাব। অবশ্যই এই জন্যই আমি অপ্রাসঙ্গিক হলেও এই কথাটি আমি অবশ্যই নূর খান আরো বিস্তারিত আপনার কাছে জানতে চাইবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিয়ে ফিরে আসি। দর্শক, ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে এবং আমার অতিথিরা তো আমার সঙ্গে আছেনই। আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম, দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলেন আমার আলোচকরা। নির্বাচন এবং এর ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলবো ঠিক এই অংশে। আমি শুরুতেই আমি চলে যেতে চাই ডক্টর নাসির উদ্দিন আহমেদ, আপনার কাছে এই অংশে নির্বাচন নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে আমরা মাঝখানে যে আলোচনাটা করছিলাম, সেটা হলো যে প্রথম দিকে আমরা যে খবরগুলো দিয়ে শুরু করেছিলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে জামাতের আমির বলছেন যে আমাদের দাবি কম কিন্তু খুব স্পষ্ট, আমরা জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে, আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি এই লাইনটাই আসলে কোট করতে চাই যে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার এদিকে বিএনপিও কিন্তু বলছে যে নানাভাবে নির্বাচনকে বানচালের চেষ্টা করা হচ্ছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার এটাও বলছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। মানে সবকিছু মিলে নির্বাচন, শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আমরা হঠাৎ করে ঢুকে গেছি, আমরা বলতে পারি। এমনটা তো হওয়ার কথা ছিল না, কেন হচ্ছে? দেখুন, আমাদের ইতিহাসের দিকে তো তাকাতে হবে। আর ব্যক্তিগতভাবে আমি ইতিহাসের ছাত্র, রাজনীতি বিজ্ঞান এবং ইতিহাস একসাথে পড়াশোনা করতে হয় আমাদেরকে। তো সেই হিসাবে এটা বলা বাহুল্য যে যখনই আপনি দেখবেন দুই পক্ষের মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি পয়েন্ট অফ নো রিটার্ন, যেটা হয়েছিল আপনার 28শে নভেম্বর লগি বৈঠা আন্দোলনের সময় 2007 সালে। পয়েন্ট অফ নো রিটার্নে যখন নিয়ে যায়, তখন কিন্তু একটা 1-11 উদ্ভব হয়। এই 1-11 হলো তৃতীয় শক্তি বা তৃতীয় পক্ষ। দুইটা পক্ষকে আপনি মুখোমুখি করে দিবেন, বেনিফিটটা চলে যাবে আরেকজনের হাতে। এবং বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে যেটা হয় যে এই সমস্ত প্লটগুলো কিন্তু বাংলাদেশের মাটিতে রচিত হয় না। এই মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং তৃতীয় পক্ষকে ইন করানো, সেটার প্লটগুলো তৈরি হয় দেশের বাইরে। উদাহরণ হিসেবে আপনাকে যদি বলি, আপনি দেখেন 75-এ যারা পরিবর্তন ঘটিয়েছিল তাদেরকে কিন্তু সেফ এক্সিট দেওয়া হয়েছে, তারা দেশের বাইরে চলে গেছে। তার মানে দেশের বাইরে কোথাও না কোথাও তাদের কোনো ঠিকানা ছিল, তাদের কোনো অ্যাসুরেন্স ছিল, তাদের নিরাপত্তা ছিল, সেখানে তারা চলে গেছে। আরেকটা উদাহরণ যদি বলি 1-11-এর কথা, যারা ঘটিয়েছিলেন আজকে তাদের ঠিকানা কোথায়? আরেকটা দেশের মধ্যে। আরেকটা উদাহরণ যদি আমি আনি যে 5ই আগস্টের পরে যারা এখান থেকে চলে গেলেন, তাদের এখন ঠিকানা কোথায়? একটা দেশের মধ্যে। তার মানে যা কিছু বাংলাদেশে হচ্ছে, দেশটা আমার, ভূখণ্ড আমার,
আমার পূর্বপুরুষ রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে, আমার সন্তানেরা জুলাই বিপ্লব এনে দিয়েছে, কিন্তু এই দেশের ভবিষ্যৎ নিয়ে প্লট হয় দেশের বাইরে, যেটা অত্যন্ত দুঃখজনক। এখন আপনি যেটা বললেন যে রাজনীতি নিয়ে কেন অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ অনিশ্চয়তা হচ্ছে নির্বাচন নিয়ে, সেটার এক কথা যেটা উত্তর হলো সেটা হচ্ছে যে দেশের বাইরের কোনো শক্তি হতে চায় না নির্বাচন হোক, তারা চায় তৃতীয় পক্ষ কেউ আসে। জনগণ তো চাই, জনগণ তো অনেক কিছুই চেয়েছিল, জনগণ তো তার মৌলিক অধিকার চেয়েছিল, পেয়েছে কি? জনগণ তো তার ভাত খাওয়ার, তার একটা স্বাধীন চাকরি পাওয়ার অধিকার চেয়েছিল, পেয়েছিল কি? বৈষম্যহীন একটা সমাজ পেয়েছিল। আমাদের স্বাধীনতার মূল 4টা চেতনার কয়টা আমরা করতে পেরেছি সেটা আজকে 54 বছরের মধ্যে। যে জন্য আমরা বলি যে আমরা রক্ত দিলাম, সম্ভ্রমহানি হলো, আমরা এত শহীদ হলো, সংখ্যাটা যাই হোক, আমরা তো ছোটবেলায় দেখেছি মুক্তিযুদ্ধ, সেই দুর্বিষহ দিনগুলো তো আমার চোখের সামনে ভাসে। এবং এই বিশেষ করে 24-এর গণ আন্দোলন তো একেবারে আমাদের জলজ্জন্ত সামনে আছে, এটার জন্য তার কোনো সেলুলয়েডের ফিতায় আমাদের দেখতে হবে না, এটা তো নিজেরই চর্মচক্ষে আমরা দেখলাম। কিন্তু তারপরে আজকে এসে কেন আমরা নির্বাচন প্রশ্নে এক হতে পারি না? উত্তর ভেরি সিম্পল, এটার প্লট অন্য জায়গা থেকে তৈরি হয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু সময়ে হোক এবং শান্তিপূর্ণভাবে হোক, এটা হয়তো কোনো একটা পক্ষ চায় না, তারা নিশ্চয়ই তাদের অন্য কোনো একটা চায়। আর আপনি যেটা বললেন যে আরেকটা কেন অনিশ্চয়তা তৈরি হয়েছে, আমি অনেক টকশোতে বলেছি, আমার কলামে আমি লিখেছি যে আমি একটা পারদ ফলো করি, একটা ইন্ডিকেটর ফলো করি, সেটা হলো যে তারেক জিয়া কবে দেশে আসবেন। উনি যতদিন দেশে আসবেন না, আমি ধরে নিব যে নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি, অনিশ্চয়তা কাটেনি, সুতরাং নির্বাচন উনি আসার উপরে অনেকখানি নির্ভরশীল, এবং আমি সেটাই মনে করি। এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানবো ডক্টর নাসির আপনার কাছে। আমি একটু নূর খান আপনার কাছে যেতে চাই। জামাত এবং বিএনপি যদি গণভোট এবং জুলাই সনদ প্রসঙ্গে বা জুলাই সনদকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়, মানে অলরেডি তারা দাঁড়িয়ে গেছে, এক দল আরেক দলের সমালোচনা ছাড়া তেমনটা আমরা কিছুই শুনতে পাচ্ছি না গণমাধ্যমগুলোতে, তো সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা বলছিলাম সেটা তো আছেই, এবং সেই সাথে নির্বাচনে তো রীতিমতো সহিংসতার যে কালচার আমাদের বহু বছরের, সেটা তো বজায় থেকেই যাচ্ছে। নূর খান, দেখেন, বাংলাদেশের রাজনীতির কালচার যেটা, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে অনেক মানুষ রক্ত দিয়েছে, সরকারের পতন ঘটেছে, ফ্যাসিস্টরা দেশ ত্যাগ করেছে, কিন্তু মৌলিক যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে আমরা সংশোধন হতে পারিনি নিজেরা। এখন দেখেন, বাংলাদেশে এইবারের এই গণ অভ্যুত্থান পরবর্তী, সেটা বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, পরবর্তীতে যে জিনিসটা দেখা গেল, এখানে কিন্তু অদৃশ্য কয়েকটা চক্র কাজ করছে। শুধুমাত্র যে বিদেশি বিষয়টা তা না, এর বাইরেও অনেকগুলি অদৃশ্য শক্তি কিন্তু এখানে ক্রিয়ারত, এবং যার জন্য দেখবেন যে আমাদের পলিটিশিয়ানরা জানবে না যে আগামীকাল কোনটা ভাঙচুর হবে, কোনটা কেউ মানে আগুন দিবে, বাইরের থেকে ঠিক মতো এমন প্রভাবশালী কিছু মানুষ দাঁড়িয়ে গেছে যে তারা ওখান থেকে ঘোষণা দেবে এখানে ঘটবে। আর সবচেয়ে দুঃখজনক, গতকালকেও আমি টকশোতে আমার কাছে একটা জিনিস আশঙ্কা ছিল যে পয়েন্ট অফ নো রিটার্নে না চলে যায় দুই পক্ষই। অনেকে আশাবাদী ছিলেন যে আজকের জনসভার মধ্য দিয়ে হয়তো এটা প্রশমিত হবে, বরং আমার ধারণাই সত্য হলো যে আজকের জনসভার মধ্য দিয়ে পয়েন্ট অফ নো রিটার্নের একটা জায়গায় গেল, আর একটা হচ্ছে শক্তিমত্তা প্রদর্শনের সুযোগ করে দিল। অর্থাৎ ইসলামী ফোর্সগুলো এক জায়গায় দাঁড়ায় গেল এবং বিএনপি আরেক জায়গায় অবস্থান নিচ্ছে, এটা আমার ধারণা। এখন যদি জনসভার হুঙ্কার এইটাকে বিবেচনায় নেন, তাহলে সাধারণ মানুষের ভিতরে তো অনাস্থা তৈরি হবে, সাধারণ মানুষের ভিতরে শঙ্কা কাটবে না, শঙ্কা তৈরি হবে। ফলে এর আলটিমেট রেজাল্টটা যেটা হবে যে নির্বাচন একটা অনিশ্চিত জায়গায় চলে যাবে। এখন নির্বাচন অনিশ্চিত জায়গায় গেলে কি হতে পারে? আমরা কিন্তু মাঠের রাজনীতির বিশেষ করে ছোট ছোট যে অদৃশ্য শক্তিগুলি ক্রিয়ারত, তাদের ল্যাঙ্গুয়েজ খেয়াল করছি না, তাদের ফেসবুকে কমেন্টস খেয়াল করছি না, তাদের ডিমান্ডগুলি খেয়াল করছি না। আপনি দেখেন তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে সাম্প্রতিককালে যে কিছু গালি যোগ হয়েছে, এটা চিন্তা করতে পারেন, আপনারা খেয়াল করেন, এইগুলো কিন্তু খুব কৌশলে প্রবেশ করানো হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, যেই বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি এইবারের আন্দোলনের পরে কিছু ছেলে মেয়েদের, এটা কল্পনা করা যায় না। আমাদের দেশে কিন্তু এখনো
মধ্যপন্থার সমর্থক বেশি। রাজনৈতিক শিষ্টাচারের বিষয়টিও তো আছে। আমি আমিনুর খান, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আপনার কাছে আসব। একটা ছোট্ট বিরতির সময় আবারও হয়ে গেছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি। ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায় সঙ্গে থাকুন আমাদের। ফিরছি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন ZSRM নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনা করছি আইন শৃঙ্খলা, নির্বাচন এবং ভবিষ্যৎ নিয়ে। আমি এই অংশে চলে যেতে চাই নূর খান আপনার কাছে। আমরা নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম, বা নির্বাচন কেন অনিশ্চিত মনে হচ্ছে আমাদের কাছে, সংশয় কেন যাচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। অদৃশ্য শক্তির কথা বলছিলাম, কেউ কেউ নির্বাচন বানচাল করার পায়তারা করছে এমনটাও আমরা বলছিলাম। দুটি বড় রাজনৈতিক দল জুলাই সনদ এবং গণভোট নিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে চলে গেছে, সেটি নিয়েও কথা বলছিলাম। এবং এর মাঝখানে কি আমরা এটি হারিয়ে ফেলেছি যে 13 তারিখে, মানে 13ই নভেম্বর একটি লকডাউন কর্মসূচির ঘোষণাও আছে, সেটিকেও কি আমরা উড়িয়ে দিতে পারি কিনা? নূর খান, আপনার মন্তব্য জানতে চাই। প্রথমে শেষ অংশ থেকে শুরু করি। 13 তারিখে যদ্দূর সম্ভব যে একটা মামলার রায় দিতে যাচ্ছে, এবং সেটাকে কেন্দ্র করে একটা অস্থিরতা, এবং গতকাল এবং আজকে যে ঘটনাগুলি ঘটছে এটা ওইটারই একটা মানে ওইটারই একটা প্রতিক্রিয়া। তো দেখেন, যারা অপরাধ করেছে তাদের বিচার হইতে হবে। এবং এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখেন, 13 তারিখে আওয়ামী লীগের মতো একটা সংগঠনের সর্বোচ্চ নেতা, একসময় যিনি দুর্দান্ত প্রতাপে দেশে খুন 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 গুম ইত্যাদি চালিয়েছেন, ফ্যাসিজমের একদম প্রতিষ্ঠাতা বলা যায়, এই কালের ফ্যাসিজমের, তার বিচার হচ্ছে। সেইটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটছে, এটাকে আমি এখন পর্যন্ত ততটা গুরুত্ব দিতে রাজি না যতটা গুরুত্ব দিতে চাই বিএনপি এবং জামাতের মুখোমুখি অবস্থানকে। কারণ আমার কাছে মনে হয় না যে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে জনসমর্থন নিয়ে, এটা আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। বরং এই ফ্যাসিবাদকে ক্রিয়া করার জন্য একটা সুযোগ তৈরি হয়ে যাবে যদি আমাদের বর্তমান যারা এই গণ অভ্যুত্থানে যুক্ত ছিলেন সেই সমস্ত সংগঠনগুলি যখন একে অপরের মুখোমুখি হয়ে যান। এক। 2 নম্বর হচ্ছে, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গত 13-14 মাস, 5ই আগস্টের পর আপনারা খেয়াল করে দেখেন কত ধরনের কথাবার্তা হয়েছে। কথা হয়েছে প্রেসিডেন্টকে নিয়ে রিমুভ করানোর জন্য, কথা হয়েছে সেনাপ্রধানকে নিয়ে, কথা হয়েছে সেনাবাহিনীর ভিতরেও চুলকানোর কাজটা করার, এবং সর্বশেষ যদি আপনি খেয়াল করেন রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরির জন্য কখনো এইটা আগে কখনো ওইটা আগে, এই কথাগুলি কিন্তু এই ডিমান্ডগুলি চলে আসছে। এবং এই যে আগের যে ডিমান্ডগুলি বললাম, যে কথাগুলি, এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোষ্ঠী যারা অদৃশ্য বলে এখনো, কারণ সাধারণ মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই বা তাদেরকে চিনেও না, এরা কিন্তু দেখেন আপনার রাজনৈতিক কালচারের ভিতরে যে জিনিসটা, এমন কিছু অপসংস্কৃতি ঢুকায় দেওয়ার চেষ্টা করেছে, আপনি স্তম্ভিত হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব। দ্বিতীয় হচ্ছে অসহিষ্ণু আচরণ। আমরা দেখেছি না কিভাবে এক একজন কি মুখাবয়ব নিয়ে আক্রমণের কথাবার্তা বলেছে। এখন কিন্তু একটু দমিত তারা, কিন্তু দমিত মানে যে তারা যে সবকিছু বন্ধ করে মানে একদম ভালো মানুষ হয়ে গেছে, এটা ভাবার কোনো কারণ নাই। এখনো ওই পুরানের জিনিসগুলির চেষ্টা হবে, এবং ওই পুরানের জিনিসগুলি যখন চেষ্টা করতে থাকবে, তখন আপনার আলটিমেটলি আপনার নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, আপনার বিচার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনি একটা অন্ধকার গুহার ভিতর প্রবেশ করবেন। অসংখ্য ধন্যবাদ। সেই গুহাটা শুধু অদৃশ্য শক্তি না, ওইখানে বিদেশি সাহায্যপুষ্ট বা তাদের যে
পরিকল্পনা সেটা বাস্তবায়নকারীরাও ওখানে আছে। অসংখ্য ধন্যবাদ নূর খান, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আরো বিস্তারিত আরো একদিন আমরা জানবো আপনার কাছে। ডক্টর নাসির, আপনার কাছে শেষ প্রশ্ন, যদি কোনো কারণে মানে যে কোনো একে অশুভ কোনো কারণে নির্বাচন যদি এই 26-এর নির্বাচন যদি অনিশ্চিত হয়ে পড়ে বা নির্বাচন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা তো আসলে এখন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গোটা জাতির সামনে। এটা নিয়ে অনেকে অনেকভাবে ভাবছেন। আমি রাজনীতির যতটুকু পড়াশোনা করেছি এবং যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হলো, আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় চালু করার ব্যাপারে এখনো আমরা চূড়ান্ত রায়টা পাইনি, যেটা এই মাসেই, এই নভেম্বর মাসে সম্ভবত 21শে নভেম্বরে আমরা পেতে যাচ্ছি। সেই রায়ে যদি একটা দিক নির্দেশনা থাকে, যদি যখন কোনো দলের সরকার থাকবে না বা ইন বিটুইন সরকার যেটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, সেটার সর্বোচ্চ মেয়াদ কতদিন হতে পারে এবং সেই মেয়াদটা ডক্ট্রিন অফ নেসেসিটি বা যে কোনো কারণে সেটা বর্ধিত করার সুযোগ থাকবে কিনা। একটা হলো যে হাইকোর্ট সিল করে দেওয়া, যে কোনো অবস্থায় 90 দিনের বেশি হবে না, 90 দিনের মধ্যে তাকে নির্বাচন দিতে হবে, দেওয়ার পরে সে চলে যাবে। কোনো কারণে যদি 90 দিনের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ হোক, যুদ্ধ পরিস্থিতি হোক, খরা হোক, যে কোনো কারণে হলো না, তাহলে কি হবে? সেটা আবার ডক্ট্রিন অফ নেসেসিটির বিষয় চলে আসবে। সেই ক্ষেত্রে কি হবে, এরকম যদি কোনো সিল করে দেওয়া না থাকে, তাহলে আমি মনে করি নির্বাচন না হলে একটা তত্ত্বাবধায়ক সরকার চলে আসলে এটার আবার কিভাবে হবে সেটাও আরেক প্রশ্ন, সেটা নিয়ে বলতে গেলে আরো লম্বা আলোচনা হয়ে যাবে। মানে একটা তত্ত্বাবধায়ক সরকার চলে আসতে পারে যার মেয়াদ সম্পর্কে এই মুহূর্তে বলা কঠিন হয়ে যাচ্ছে। এটা হলো একটা। আর দ্বিতীয় যেটা হলো যেটা হয় যে সেনাবাহিনী মানে মানুষের অনুরোধে, যেটা সেই লগি বইটা পরে ঘটনার পরে হয়েছিল, যে এই রক্ত সেনাবাহিনী ছাড়া আর কেউ হানাহানি বন্ধ করতে পারবে না, সেজন্য সেনাবাহিনীকে আসতেই হবে। অসংখ্য ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত ডক্টর নাসির উদ্দিন আহমেদ এবং নূর খান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, এই ছিল আজকের মতো ZSRM নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য।